রাম আর লক্ষণ দুই ভাই, যারা নদীর তীরে ছোট্ট গ্রামে তার মা গীতার সাথে থাকতো। তাদের বাবা ছিল না, গীতাই লালন পালন করে তাদের বড় করেছে। রাম গীতার সৎ ছেলে ছিল, তাই জন্য গীতা রামের সাথে ভালো ব্যবহার করত না। না রামকে গীতা ভালো জামা কাপড় দিত, না পেট ভর্তি খাবার। কিন্তু রাম লক্ষণকে নিজের ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসতো। আমার উড়োজাহাজটা এখন আকাশে উড়বে। জু! ইয়া! আরে এটা তো ভিজে গেল। কি হয়েছে লক্ষণ? আমার উড়োজাহাজ জলে পড়ে গিয়েছিল। তাতে কি হয়েছে? উড়োজাহাজ জলজাহাজ হয়ে গেছে। হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি নতুন একটা বানিয়ে দেব। এক্ষুনি কাপড় মিলে আসছি। তুই দাঁড়া দাদা, আমি সাহায্য করছি। আরে না না, আমি তুলে নেব। না না, তুই একা পারবি না। আমি তুলে নেব লক্ষণ। তুই তো জানিস, মা যদি তোকে দেখে আমাকে সাহায্য করছিস তাহলে তোকে বকবে। সে যা হয় দেখা যাবে। তোর কোথাও লাগেনি তো লক্ষণ? হ্যাঁ হ্যাঁ, জামা কাপড়ের লেগেছে। কি করছিস কি তোরা? সব জামা কাপড় নিচে ফেলে দিলি? কতবার তোকে বলেছি রাম, কাজটা ঠিক করে কর, সব কাজ নষ্ট করছিস। মা, আসলে আমার জন্য তুই এইসব। সব সময় ওর পক্ষে কথা বলিস না বাবা। যা ভেতরে গিয়ে খাবার খেয়ে নে। আর রাম, যে জামা কাপড় নিচে ফেলেছিস এগুলো আবার ধো, ভালোভাবে পরিষ্কার করবি। আচ্ছা মা। কাজের বেলায় অষ্টরম্ভা, খালি সারাদিন খাওয়া আর বড় বড় কথা। আর এমনটা হবে না মা। দেখা যাবে। এখন আমি বাজারে যাচ্ছি, জামা কাপড় শুকিয়ে গেলে এই বালতিতে করে জল ভরে আনবি কিন্তু তুই। আর ওটা যেন পুরো ভরে। সন্ধেবেলায় যখন বাড়ি ফিরবো তখন এটা আমি পুরো ভর্তি দেখতে চাই, বুঝেছিস? কোনো বাহানা যদি দিস তাহলে আজকে খাবার পাবি না। হুম। হুম, কি হয়েছে লক্ষণ? মা গেছে? হ্যাঁ, চলে গেছে। আয় বাইরে আয়। আর এই দুটো জামা কাপড় ধুয়ে তোর উড়োজাহাজ বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, জাহাজ বানানোর জন্য প্রয়োজন হয় শক্তির, আর শক্তির জন্য চাই সুস্বাদু খাবার। কাপড় ধোয়ার পর মায়ের কথা মতো রাম নদীতে জল নিতে গেল, কিন্তু বালতির মধ্যে জল ভরে রাম যখন চৌবাচ্চার কাছে নিয়ে এলো তখন দেখলো বালতিতে একটুও জল নেই, সেটা তো পুরোই খালি। হ্যাঁ, হ্যাঁ। আরে বালতিতে যে জল ভরেছিলাম কোথায় গেল? ওহো, এতে তো দুটো ফুটো রয়েছে। এভাবে তো সব জল রাস্তাতেই পড়ে যাবে। তাহলে এত বড় চৌবাচ্চা মা আসার আগে কি করে ভর্তি করব আমি? দাদা দেখ দেখ, আমি ঘুড়ি ধরেছি। হ্যাঁ, কি হয়েছে তোর দাদা? বালতিতে দুটো ফুটো আছে। আমি নদী থেকে যেই জল ভরে নিয়ে আসছি, বাড়িতে পৌঁছতে পৌঁছতেই বালতি খালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা খেলতে খেলতে হ্যাঁ? এটাকে ভরে দেবো। সত্যি? একদম। হুম, লক্ষণ, বল দাদা। তাহলে খেলাটা হলো বাড়ি পৌঁছানো পর্যন্ত এই বালতি থেকে যেন জল না পড়তে পারে। আর মা আসার আগে ওটা ভরে যাওয়া উচিত। জল পড়েনি। হ্যাঁ, তবে এই চৌবাচ্চাটা খুবই বড়। তাতে কি হয়েছে, আমরা খেলতে খেলতে এটা ভরে ফেলবো। ঠিক আছে, আর এইবার আমি তোর জন্য কাগজ দিয়ে একটা নৌকো বানিয়ে দেব, যাতে তুই এখানে খেলতে পারিস। দাদা, তাহলে তো খুব মজা হবে। ইয়ে! হ্যাঁ
চৌবাচ্চায় জল ভরিসনি নাকি? ভরে দিয়েছি মা। আচ্ছা, এত তাড়াতাড়ি ভরে ফেললি? চল দেখা। চল। ওই দেখো। এবার আমার জাহাজ ওই দূরে চলে যাবে। ঠিক আছে ঠিক আছে। এ কি? এ তো পুরো চৌবাচ্চা ভরে ফেলেছে। নিশ্চয়ই লক্ষণ ওকে সাহায্য করেছে। এবার ওকে এমন কাজ দেব যাতে ও লক্ষণের সাহায্যও নিতে পারবে না। আহা, হ্যাঁ? ব্যাস মা ব্যাস, সকাল সকাল আমি এত কিছু খেতে পারবো না। চুপচাপ খা। শুকিয়ে একেবারে হাড় বেরিয়ে গেছে। রাম, হ্যাঁ মা। নদীর ওপারে যে লম্বা লম্বা ঘাস আছে, জানিস তো? হ্যাঁ মা, যখন আমি নদীর কাছে যাই তখন অন্য পাড়ে অনেক লম্বা ঘাস দেখতে পাই। হ্যাঁ, ওগুলোই। খাবারের পর তোকে ওখানে যেতে হবে আর বিক্রি করার জন্য অনেক ঘাস তুলে আনতে হবে। ঠিক আছে মা। হ্যাঁ মা, আমিও দাদার সাথে যেতে চাই, খুব মজা হবে আমাদের। না না, তুই আমার সাথে লালার কাছে যাবি, বুঝেছিস? আমার কাছে অনেক জিনিস থাকবে তো, সেগুলো আনতে সাহায্য করবি। ঠিক আছে মা। উম, 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 হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ? আরে তুই কোথা থেকে এলি? ও, তাহলে তুই এখানে হুম? পথ হারিয়ে ফেলেছ নাকি বাবা? এখানে কি করছো? আমি তো এখানে ঘাস। মানে, আরে তুমি কি জানো না এখান থেকে ঘাস নিয়ে যাওয়া কি বিপজ্জনক? বিপজ্জনক? তার মানে তুমি কিছুই জানো না। এখানে জংলি নেকড়েদের দল আছে। এখানে যারাই আসে ওরা তাদের শিকার করে খায়। শিকার? নয়তো বলছি কি, কেউ জানতেই পারবে না যে তুমি গেলে কোথায়। তোমার একটা হাড়ও পাওয়া যাবে না। নেকড়ের দল তোমাকে জল খাবার ভেবে চেটে পুটে খেয়ে নেবে। হ্যাঁ, ও, কিন্তু আমার মা এখান থেকেই ঘাস নিয়ে যেতে বলেছে। যদি না নিয়ে যাই তাহলে বকবে। তুমি নিজের প্রাণের কথা ভাবো, বকা খাওয়ার কথা নয়। যাও এখান থেকে। আমি এখান থেকে ঘাস নিয়েই যাব জেঠু। মা যা আদেশ করে আমি সব সময় তা পালন করার চেষ্টা করি। আচ্ছা দাঁড়াও, যদি তোমার এখান থেকে ঘাস নেওয়াটা এতই জরুরি হয় তাহলে শোনো, আমি তোমাকে বাঁচবার একটা উপায় বলে রাখি, যেটা আমার ছোটবেলায় আমার ঠাকুরদা শিখিয়েছিলেন, যে কিভাবে এই জঙ্গল থেকে বেঁচে ফেরা যায়। আমার কথাগুলো মন দিয়ে শোনো। যখন তুমি ওই ঘাসের মাঠে পৌঁছবে না, তখনই নেকড়ের দল ঝাঁপিয়ে পড়বে। কিন্তু যদি তোমার মন পরিষ্কার থাকে তাহলে ওরা তোমায় ছেড়ে দেবে। তারপর তুমি নিজের কাজ করতে পারো। কিন্তু যখন তুমি ওই ঘাস নিয়ে ফিরবে না, নেকড়ের দল তখন আবার আসবে। কিন্তু তুমি ভয় পেও না, ওদের চোখে চোখ রেখে তুমি একেবারে বাঘের মতো গর্জন করবে। তাহলে ওরা তোমায় কিচ্ছু বলবে না আর তোমায় ছেড়ে দেবে, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, ভয় পেও না বীর পুরুষ। ধন্যবাদ জেঠু। আচ্ছা বেশ, তাহলে আসি।
না 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 না। তুমি একদম ভয় পেও না বাবা, যদি তোমার মন পরিষ্কার থাকে তাহলে ওরা তোমায় ছেড়ে দেবে। হে ভগবান, আমি যদি সঠিক হই আর আমি যদি সৎ হই আর আমার মনে যদি কোনো পাপ না থাকে তাহলে আমাকে বাঁচাও। হ্যাঁ? 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 ওরা সব পালিয়ে গেছে। আমি বেঁচে গেছি। ও, এবার তাড়াতাড়ি ঘাস কেটে নি। হ্যাঁ, হয়ে গেছে। ওই গাছটার নিচে একটু জিরিয়ে নি। সোনার আপেল, এগুলো তো খুবই মিষ্টি হবে। খুব জোর খিদেও পেয়েছে। কি মিষ্টি! মা যদি আমাকে ভালো করে পেট ভরে খেতে দিত তাহলে সারাক্ষণ আমার খিদে পেত না। আরে, আমি তো সবে মাত্র একটুখানি খেলাম আর আমার খিদে চলে গেল। এমনটা তো এর আগে কখনো হয়নি। আমি তো দুটো আপেল খুব সহজেই খেতে পারি। হ্যাঁ, এমন নয় তো যে এই গাছটা আর এর আপেলগুলো সব মায়াবী? তুমি একদম ঠিক ধরেছ রাম। তুমি খুবই বুদ্ধিমান রাম। আমি হলাম জাদুই ইচ্ছা বৃক্ষ। আমার ফল খেয়ে যদি কেউ নিজের ইচ্ছা প্রকাশ করে তার সেই ইচ্ছা আমি অবশ্যই পূরণ করে থাকি। ভয় পেও না, বলো তোমার মনে কি সেরকম কোনো ইচ্ছা আছে? সত্যি? আপনি যে কোনো ইচ্ছে পূরণ করতে পারেন? তুমি এই আপেল খেয়ে তোমার মনের ইচ্ছা আমাকে বলো, তারপর দেখো। জাদু গাছ, আমার সারা দিন অনেক কাজ করতে হয়, তাই আমি চাই যে আমার শরীরে যেন অনেক শক্তি হয়। আমার মধ্যে এত শক্তি চলে আসুক, এত শক্তি চলে আসুক যে কাজ করতে করতে যেন আমি হাঁপিয়ে না যাই। তেমনটাই হবে। রামের ইচ্ছা পূর্ণ হোক। হ্যাঁ, আমার আমার খুব ভালো লাগছে। খুবই শক্তিশালী আর সুস্থ সবল। তোমার মনে কি অন্য আর কোনো ইচ্ছা আছে রাম? হ্যাঁ, একটা ইচ্ছে আরো আছে। তার জন্য তোমাকে আরেকটা আপেল খেতে হবে। হে জাদু গাছ, আমার কাছে ভালো জামা কাপড় নেই। যা আছে তা সবই ছেঁড়া ফাটা। আমাকে একজোড়া ভালো জামা কাপড় দিন না। রামের ইচ্ছা পূর্ণ হোক, তেমনটাই হবে। আমাকে আমাকে দেখতে কত ভালো লাগছে। ধন্যবাদ জাদু গাছ, অনেক ধন্যবাদ। কিন্তু যখন তুমি ওই ঘাস নিয়ে ফিরবে না, নেকড়ের দল তখন আবার আসবে।
কিন্তু তুমি ভয় পেও না, ওদের চোখে চোখ রেখে তুমি একেবারে বাঘের মতো গর্জন করবে, তাহলে ওরা তোমায় কিচ্ছু বলবে না, তোমায় ছেড়ে দেবে। হ্যাঁ, যখন রাম বাড়ি পৌঁছলো, গীতা দেখলো রাম আগের থেকে অনেক বেশি শক্তিশালী আর সুন্দর দেখতে হয়ে গেছে। নতুন জামা পরেছে, একদম রাজকুমারের মতো লাগছিল। তোর এই হাল হলো কি করে? তোকে এরকম ঝকমকে লাগছে কেন? আর এত সুন্দর জামা কাপড় তোকে কে দিল? মা, নদীর ওপারে একটা জাদু গাছ আছে যাতে সোনার আপেলও ঝুলছে। জাদু গাছ, সোনার আপেল। হ্যাঁ, আমার খিদে পেয়েছিল, আমি যেই একটা আপেল খাই ওই গাছটা বলল, আমি জাদু গাছ, তুমি আমার থেকে যা খুশি চাইতে পারো। সত্যি? তাহলে তাহলে তুই ওর কাছে কি চাইলি? আমি গাছকে বললাম তুমি আমাকে শক্তিশালী করে দাও আর ভালো জামা কাপড় পরিয়ে দাও। আর গাছটা বলল এমনটাই হবে। আর তারপর আমার ইচ্ছে পূরণ হলো, দেখো। গীতা জানতো যে রাম কখনো মিথ্যে বলে না, তাই ও ভাবলো ইচ্ছা বৃক্ষর কথা নিশ্চয়ই সত্যি। কিন্তু ও রেগে গেল এই ভেবে যে সৎ ছেলে কেন এই বরদান পেল। হঠাৎ করে ওর মাথায় একটা বুদ্ধি এলো, যদি ওই গাছ সবার ইচ্ছা পূরণ করে তাহলে লক্ষণেরও করবে। রাজকুমার বাবু, উঠুন, সকাল হয়ে গেছে। হ্যাঁ মা। আজ তোকে এই ঘাস নিয়ে আমার সাথে বাজারে যেতে হবে। যা, তৈরি হয়ে নে। আরে ওঠ আমার সোনা, ওঠ, সকাল হয়ে গেছে। লক্ষণ, আজ তোকে ওই জাদু গাছের কাছে যেতে হবে যেখানে কাল রাম গিয়েছিল, ঠিক আছে? হ্যাঁ সত্যি? আমি জাদু গাছের কাছে কিছু চাইতে পারি মা? তুই আগে ওই আপেল খাস, তারপর বলিস যে আমাকে অনেক সম্পত্তি দাও। এই গ্রামে যা কারোর কাছে নেই, অনেক, বুঝলি? কিন্তু রাম যেন এটা জানতে না পারে যে তুই ওখানে যাচ্ছিস, নয়তো তোর ইচ্ছে পূরণ হবে না। আমাদের বাজারে যাওয়ার পর তুই ওখানে যাবি আর চট করে কাজ মিটিয়ে ফিরে আসবি। মা, সব ঘাস বিক্রি হয়ে গেল, এবার তাড়াতাড়ি বাড়ি চলো। আমি বাজার থেকে লক্ষণের জন্য কত ভালো খেলনা নৌকা কিনেছি, ও দেখে খুব খুশি হবে। তাড়াতাড়ি গিয়ে কোনো লাভ হবে না, এখন লক্ষণ বাড়িতে থাকবে না। লক্ষণ বাড়িতে থাকবে না? তাহলে কোথায় যাবে? লক্ষণকে আমি নদীর ওপারে ঘাস আনতে পাঠিয়েছি। ঘাস আনতে? কেন? জাদু গাছের কাছে অনেক সম্পত্তি আনার জন্য। মা, তুমি এ কি করেছো? আমি তোমাকে নেকড়ের ব্যাপারে তো বলিনি। ওখানে নেকড়ে আছে অনেকগুলো। কি নেকড়ে? ওরা তো লক্ষণকে খেয়ে নেবে। লক্ষণ, লক্ষণ, আমি আসছি আমার ভাই। লক্ষণ, লক্ষণ। লক্ষণ, দাদা! লক্ষণ।
কাঁদিস না ভাই, আমি চলে এসেছি। সব ঠিক হয়ে গেছে। লক্ষণ, তুই আপেল খেয়ে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছানোর ইচ্ছে কেন প্রকাশ করিসনি? আমি আমি জানি রে দাদা, মা আমাকে তোর থেকে বেশি ভালোবাসে, তোর সাথে ভালো ব্যবহার করে না। তাই আমি জাদু গাছের থেকে এটাই চেয়েছি, যাতে আজ থেকে মা তোকে অনেক বেশি ভালোবাসে। এটা আমার কাছে বাড়ি ফেরার থেকেও বেশি দরকারি ছিল। আমার ভাই। রাম, লক্ষণ, এবার তোমরা দুজন বাড়ি যাও। তোমাদের মা তোমাদের জন্য দুশ্চিন্তা করছেন। হুম। যখন রাম লক্ষণকে নিয়ে নদীর তীরে পৌঁছলো, তখন গীতা লক্ষণকে খুব আদর করলো। রাম গীতাকে বলল যে কিভাবে লক্ষণ নির্ভয়ে ইচ্ছা বৃক্ষের কাছে তার ইচ্ছা চেয়েছে। এটা শুনে গীতা দুজনকে জড়িয়ে ধরলো, আর তারপর থেকে গীতা রাম আর লক্ষণকে একইভাবে ভালোবাসতো, একই রকম ব্যবহার করত। এটা লক্ষণের ইচ্ছার জন্য হয়েছে না দুই ভাইয়ের ভালোবাসার জন্য সেটা তো জানি না, কিন্তু সেই দিন থেকে গীতা রাম আর লক্ষণকে একই রকম ভালোবাসতো। এবারে বলো, এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? আবার দেখা হবে। হ্যাঁ, সাহস আর বুদ্ধি দিয়ে বড় বড় বিপদকে হারানো যায়।